গ্রামের সর্দার জসিম মিয়া সমাজের একজন মাথা হিসেবে তার দায়িত্ব আছে। 2 বিবাহযোগ্য কন্যা রেখে বাবা আকবর গত হয়েছে বছর 2 হবে। বড় মেয়ের বয়স 15 আর ছোট মেয়ের 12 বছর। বাবা নেই, তাই তিনি নিজেই এই বিয়ে ঠিক করেছেন বড় মেয়ের জন্য। কত কসরত করে একটা ছেলে ঠিক করে বিয়ে দিচ্ছেন তিনি, আর এই ছেলে হুট করে এসে বলছে বিয়ে হবে না। জসিম মিয়ার রাগে মাথার রগ ফুলে উঠল। তিনিও সামনে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে কর্কশ ধ্বনিতে চেঁচালো, কে তুমি? এসে আমাদের হুমকি দিচ্ছ এ বিয়ে বন্ধ করতে? তুমি জানো তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমি কি করতে পারি। সামনে দাঁড়ানো যুবকের মুখে কিঞ্চিত হাসি রেখা দিল। সে তাচ্ছিলের সুরে বলল, আমি না আপনার পরিচয় জানতে এখানে এসেছি, আর না আপনার ক্ষমতা সম্পর্কে। আপনি 15 বছরের একটা নাবালিকা মেয়েকে 35 বছরের লোকের সাথে বিয়ে দিচ্ছেন, যার বয়স মেয়েটার বয়সে দ্বিগুণ। একে তো মেয়েটা নাবালিকা, যার বিয়ের বয়সে হয়নি, তার উপর তার দ্বিগুণ বয়সের একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিচ্ছেন। এত বড় অন্যায় কাজ করছেন, তাও আপনার একটু লজ্জাবোধ নাই দেখছি। কেমন সর্দার আপনি? আর এটাই বুঝি আপনার ক্ষমতা? অন্যায় করে জোর জবরদস্তি করে একটা নাবালিকা মেয়ের সাথে তার দ্বিগুণ বয়সী পুরুষের বিয়ে দেওয়া। জসিম মিয়া ক্রোধে ফেটে পড়লেন। তার মতো একজন গণ্যমান্য ব্যক্তিকে এভাবে অপমান! তিনি তীব্র রোষানলে মুখ নিশিত এক বাক্যই বলে উঠলেন, বিয়ে তো হবে। তুমি কেন? তোমার বাপকে নিয়ে আসলেও এই বিয়ে বন্ধ হবে না। কি করতে পারো আমিও দেখি। যুবকের মুখের আদল পরিবর্তন হলো না। সে তাচ্ছিলের সুরে আবারও বলে উঠল, ঠিক আছে, আমিও দেখি আপনি কিভাবে এই বিয়ে দিতে পারেন। পুলিশকে অলরেডি ইনফর্ম করা হয়েছে। তো পুলিশ যদি আপনাকে ধরে নিয়ে যায়, তাহলে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধক 2017-এর 7 ধারা অনুযায়ী আপনার সর্বোচ্চ শাস্তি হবে 2 বছরের জেল, নতুবা মাত্র 1 লক্ষ টাকা জরিমানা কিংবা জেল জরিমানা উভয়ই হতে পারে। তো ভেবে দেখুন, বিয়ে বন্ধ করবেন কি করবেন না, বাকিটা আপনার মর্জি। জসিম মিয়ার রক্তিম চোখ আচমকায় ভীতিগ্রস্ত হয়ে উঠল। কম বেশি অনেক সুনাম আছে তার। সর্দার আছেন এই গ্রামের টানা 15 বছর ধরে। তিনিও কাঁচা খেলোয়াড় নয়। ফন্দি আটলেন কিভাবে এই যুবককে শায়েস্তা করা যায়। পাশে দাঁড়িয়ে থাকা তার একজন চেলা এসে কানের কাছে কিছু একটা ফিসফিস করে বললেন। এটা শুনেই তিনি একটু দমে গেলেন। এজন্য এই ছেলের এত সাহস, তাকে তার ঘাঁটিতে এসেই ধমকায়। কাজে আতঙ্কিত হয়ে ইতিউতি করছিল। এক পর্যায়ে তার দিকে যুবক তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে পড়াতে আসছেন, কিন্তু আপনি কি জানেন নাবালিকা মেয়ে বিয়ে পড়ানোর জন্য 6 মাসের জেল বা 50,000 টাকা জরিমানা হতে পারে, এমনকি আপনার লাইসেন্সও বাতিল হতে পারে। ভয়ের চোটে কাজের আঁখি দুটি ফ্যাকাশে হয়ে গেল। বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। সে সত্যি এত কিছু জানতো না। যুবকটি এবার বরের দিকে তাকিয়ে বিকৃত একটা হাসি দিলেন। বরের সামনে গিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, আমি কি আপনার শাস্তির ধারা বলবো, নাকি নিজ থেকে প্রস্থান করবেন? তবে আপনার শাস্তিও কিন্তু ওই সর্দারের মতোই হবে। খুব একটা কম শাস্তি পাবেন না আপনি। দুজনে সমান সমান করে শাস্তি পাবেন। অন্যায় যেহেতু দুজনে সমান করেছেন। বরের আসনে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষটি রাগে ফোঁস করে উঠলেন। গর্জে উঠলেন, ফাইজলামি পাইছেন? আপনার কথায় কি বিয়ে ভাঙব নাকি? এই বিয়ে হইবই। দেখি আপনি কি করতে পারেন। তারপর কাজীকে ডাকলেন, বিয়ে পড়ান জলদি। যুবকটি কিছু বলতেই উদ্যত হতে আচমকায় জসিম মিয়া ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, এই বিয়ে হবে না। মেয়ের বয়স কম, এখনও 18 হয়নি। তার উপর তোমার বয়স তার থেকে মেলা গুণ বেশি। আমি ভুল করেছি, আগে বুঝি নাই, এখন আমার ভুল বুঝতে পারছি। তাই এই বিয়ে আমি আর হতে দিব না। তুমি যাও জলিল সর্দার, এই বিয়ে হবে না। জসিম মিয়ার কথা শুনে সলিল যেন শুকনো মাটিতেই আছাড় খেলেন। এই বিয়ে করানোর জন্য সে গুনে গুনে তাকে 20,000 টাকা বকশিশ দিয়েছে। আর এখন এই লোক একদমই পাল্টি খাচ্ছে। সে তো জসিম মিয়ার কথা শুনবেই না। বিয়ে সে করেই যাবে। গলায় তেজ ভাব দেখিয়ে বলল, বিয়ে তো হবেই সর্দার। আপনি নিজেই আমার থেকে টাকা খেয়েছেন, এখন বিয়ে না দিয়ে কোথায় যাবেন? জসিম মিয়া সলিলের একদমই সামনে এসে তার কলার চেপে বললেন, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো, আবার 20,000 টাকার ধমক দেশ? জসিম মিয়া নিজের পকেট হাতড়ে 20,000 টাকার একটা ব্যান্ডেল তার দিকে ছুঁড়ে মারলেন। এই নে তোর টাকা, এখন এইখান থেকে ভালোই ভালোই কেটে পড়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। সলিল যেন জসিম মিয়ার অন্যরূপ দেখছে। লজ্জায় আর রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। তার সাথে আসা বরযাত্রীদের বললেন, চলো এখান থেকে। এত অপমানের পর এই বাড়িতে আর 1 মিনিটও থাকুম না, ওঠো সবাই। সলিলের সাথে বাকি বরযাত্রীরাও চলে গেলেন। জসিম মিয়া মুখে মেকি হাসি ঝুলিয়ে যুবকের সামনে গিয়ে দাঁড়ালেন।
উচ্ছ্বসিত হয়ে বললেন, তুমি আমাদের চেয়ারম্যান আজিজ শেখ সাহেবের ছেলে? তোমার নাম কি বাবা? আসলে তোমাকে গ্রামে তেমন একটা দেখিনি, তাই চিনি না। তা বাবা, তুমি কোথায় থাকো? যুবকের মুখে প্রশান্তি হাসি। সেও হাসি মুখে বলল, আমার নাম শেখ ফারিস ফাজ। আমি গ্রামে খুব একটা থাকি না, তাই হয়তো আপনি আমাকে চেনেন না। আমি পরিবারের মেঝো ছেলে। 6-7 বছর ধরে ঢাকা আছি। আসলে আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, যদিও এখনও আইনজীবীর লাইসেন্স পাইনি, তবে অঘোষিত আইনজীবী বলতেই পারেন, কারণ কিছুদিনের মধ্যেই আইনজীবী হতে যাব ইনশাল্লাহ। জসিম মিয়ার মুখে মলিন হাসি, না চাইলেও হাসি ঝুলিয়ে রাখলেন তিনি। আকস্মিক তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তুমি কি করে জানলে এই মেয়েটা নাবালিকা? ফারিজ মুখে পূর্বের ন্যায় হাসি ঝুলিয়ে রাখলেন। দৈবাত তার পাঞ্জাবি পকেট থেকে কোচকানো একটা কাগজ বের করে জসিম মিয়ার মুখের সামনে মেলে ধরলেন। জসিম মিয়া মেলে রাখা কাগজ দেখে ভয়ে শুকনো ঢোক গিললেন। এভাবে এই ছেলের হাতে ধরে পড়বেন বুঝতে পারেনি। কম্পিত কণ্ঠস্বর তার। মেয়েটা এতিম, বাবা নাই গত 2 বছর। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। গ্রামে পোলাপান ভালো না, কে কখন কি কুচ্ছা রটাই দেয় তার ঠিক আছে। অভিভাবক ছাড়া আজকাল চলা যায় না, তাই আমি নিজেই অভিভাবক হয়ে ওর জন্য বিয়ে ঠিক করেছি। কিন্তু বিয়ে দিতে গেলেই বয়স নিয়ে ঝামেলা হবে আমি জানতাম, তাই নিবন্ধন কার্ড পুনরায় বানাতেই চেয়ারম্যান সাহেবের কাছেই দিছিলাম। কিন্তু সেই নিবন্ধন কার্ড তোমার হাতে কেমনে পৌঁছালো? নিবন্ধন কার্ড আমি না পেলে আপনার এই কুকর্ম কখনো দেখাই হতো না, তাই না সর্দার? এতিম মেয়েকে বিয়ে দিয়ে ফরজ কাজ আদায় করা কি কুকর্ম বলছো বাবা? ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে জসিম মিয়ার দিকে তাকালেন। তার পাশে চেয়ার টেনে বসতে বসতে বললেন, এসব ভোজপুরি গল্প অন্যদের বলবেন, অন্তত আমাকে এসব ভুচুং ভাচুং শোনাতে আসবেন না। এতিমের জন্য চাইলে আপনি অন্যভাবে সাহায্য করতে পারতেন, কিন্তু আপনি তো সোজা বিয়েতে চলে গেছেন, তাও দ্বিগুণ বয়স্ক ছেলের সাথে বিয়ে। এরকম বিয়ে শাদী হলে টাকার পরিমাণ বেশি পাওয়া যায়, তাই না? জসিম মিয়ার মুখে কোনো রা নেই। এই ছেলের সাথে কথা বলে তার মান সম্মান আর খোয়াতে চান না, তাই সে আর কথা বাড়ান না। মুখে আফসোসের সুর তার। আসলে বাবা, আমি বুঝতে পারি নাই, সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি না আসলে অনেক কিছুই জানা হতো না। ফারিজ আর কিছু বলল না, উঠে দাঁড়ালো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তাকে পেছন থেকে জসিম মিয়া আটকালেন। বসো বাবা, যা রান্না হয়েছে সেখান থেকে কিছু খেয়ে যাও। ফারিজ না করতে গিয়েও না করল না, সে তার পাশে বসলো। আশেপাশে একবার চোখ বোলালো সে। বাড়িটি সম্ভবত নতুন বাড়ি হবে। এই বাড়ি থেকে আশেপাশের বাড়িঘর একটু দূরেই আছে। বাড়ির পূর্ব দক্ষিণে খোলা জমি আর উত্তর দিকে মেহগনি বাগান আর পশ্চিমে গাড়ি চলাচলের রাস্তা। বিয়ে বাড়ি হলেও খুব একটা লোক সমাগম নাই। গরিব এতিমের বিয়ে, তাই হয়তো মানুষ নাই, কিংবা সর্দার কাউকে আসতে দেয়নি এমনটাও হতে পারে। ঘরের অবস্থা খুবই নাজুক। হাফ টিন আর হাফ বেড়ায় নির্মিত এই ঘর। আয়তনে খুব বেশি বড় নয়, আবার একেবারে ছোটও নয়। উঠোনে ছোট করে প্যান্ডেল বসানো, এক পাশে মাটির চুলা আর অন্য পাশে খাবার সাজানোর টেবিলের মধ্যে। খুব বেশি অতিথিও নেই, তবে তার অবাক লাগছে এই ভেবে কোনো মহিলাকে সে এই পর্যন্ত দেখেনি। আচ্ছা, মেয়েটার বিয়ে ভেঙে গেল, কিন্তু কাউকে এ পর্যন্ত সামনে আসতেই দেখল না। মেয়েটার পরিবারের মানুষ নাই নাকি? কে আছে জানতে হবে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জসিম মিয়া পিছন থেকে তাকে জিজ্ঞেস করলো, কোথায় যাও বাবা? সে উত্তর না দিয়ে সোজা ঘরে ঢুকে পড়ল। কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেই কিং কর্তব্য বিমর। এতক্ষণ সে মনে মনে আফসোস করেছিল বিয়েতে কোনো মানুষ নাই দেখে, কিন্তু ভিতরে যে মানুষ গিজগিজ করছে সে ঘুণাক্ষরেও টের পায়নি। বাপরে, তার আক্কেল গরুম কত মেয়ে মানুষ এখানে। সে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তাকে দেখে অনেকেই মরিপরি হয়ে পগার পার হয়ে গেছে, এতে তার ভীষণ অবাক লাগলো। সবাই তাকে দেখে পালাচ্ছে কেন? সে আর একটু এগিয়ে গেল। সামনে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা বসা দেখতে পেল। তাকে দেখে বয়োজ্যেষ্ঠ মহিলা হেসে উঠল। ফারিস তাকে সালাম দিল, জিজ্ঞেস করলো, ভালো আছেন দাদু? জমিলা হ্যাঁ বলে মাথা নাড়ল। তারপর তার পাশে বসতে বলল। তাকে ফিসফিস করে বলল, ওই হারামজাদাগুলো বিদায় হয়েছে? ফারিস নিঃশব্দে মুচকি হাসল। সেও হ্যাঁ বলে মাথা নাড়ালো। জমিলা তাকে ক্ষীণ স্বরে বলল, বড্ড বাঁচাইছো বাপ, আমার নাতনিটার জীবন নরক বানাই ফেলতো ওই হারামজাদায়। তুমি ফেরেশতার মতো কোথা থেকে উদয় হইলা, আল্লাহ রাখো শুকরিয়া। কিন্তু ভাই, আমার নাতনিটা আদৌ কি শান্তি পাইব এবার? ফারিস কিছুক্ষণ ভাবল, তারপর চট করে বলল, কেন দাদু? জমিলার চোখে হতাশার সুর। ওই আমার নাতনিটারে বাঁচতে দিব না, বিয়ে ভাঙছি তো জ্বালাই মারবো এবার। ফারিস জমিলার হাত দুটো আঁকড়ে ধরে বলল, চিন্তা করবেন না, আমি আছি তো আপনাদের পাশে, কেউ কিচ্ছু করতে পারবে না। তারপর সে নিজের পকেট হাতড়ে একটা কার্ড বের করে দেয়। দাদু, এটা আমার কার্ড, যখনই আমাকে প্রয়োজন মনে করবেন নিঃসংকোচে কল দিবেন। কথাগুলো বলে সে উঠে দাঁড়ালো।
যাওয়ার আগে আরও একবার এ ঘর ভালো করে দেখে নিল। এই রুমে কিছুক্ষণ আগেও মহিলা দ্বারা পরিপূর্ণ ছিল, কিন্তু এখন জনশূন্য। তবে বেড়ার দেয়ালের অন্য পাশে মহিলাদের ফিসফস শব্দ তার কানে আসছে। মহিলারা সামনে না আসলেও ঠিকই বেড়ার ফাঁক ফোকর দিয়ে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। ভারী অদ্ভুত গ্রামের মহিলারা। বাইরে এসে সে চেয়ার টেনে বসে। ঘড়ির কাঁটা এখন বিকেল 4টার ঘরে। তার অবশ্য তেমন খিদে নেই, তাও প্লেটে সামান্য কিছু খেতে বসল। জসিম মিয়ার দিকে সে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, আপনি আমার বাবার মতোই, তাই ছেলে হিসেবে আবদার করে বলছি, এতে মেয়েটার খরচ প্রয়োজনে আমিই দেব। তাও তাকে অল্প বয়সে বিয়ে দেবেন না, মেয়েটাকে পড়তে দিন। গ্রামের সর্দার হিসেবে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, সাথে তার পরিবারের সুরক্ষাও। বাকিটা না হয় আমি সামলাবো। সে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। জসিম মিয়াকে সালাম দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সন্ধ্যের নাস্তা করে মাত্র রুমে এসেছে ফারিজ। দৈবাত আজিজ হন্তদন্ত হয়ে তার রুমে আসে। রক্তবর্ণ অক্ষিযুগল তার। কবিতার কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার এত দুঃসাহস কী করে হলো? তুমি আমার অফিস রুমে কেন গিয়েছো? এটা তোমার ঢাকা শহর নয়। এখানে মেয়েদের 15 বছর বয়স কোনো ম্যাটারই করে না। এর থেকেও কম বয়সে মেয়েদের গ্রামে বিয়ে হয়, নতুন কিছু নয় এটা। কিন্তু তুমি কেন গিয়েছে মেয়েটার বিয়ে ভাঙতে? ফারিস তার বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার বাবা একজন জনগণের রক্ষক হয়ে কিভাবে এমন একটা বেআইনি কথা বলতে পারে, যেখানে তাদেরকে রোজ আইনের বলে আওড়ায় তার বাবা। তার মুখে তাচ্ছিলের সুর। বাবা তুমি এসব বলছো? ভাবতেই পারছি না। আজিজের কোনো ভাবাবেগ নেই। সে আগের মতোই ধারালো কণ্ঠে বলল, মানুষই আইন সৃষ্টি করেছে, কিন্তু আইন মানুষ সৃষ্টি করেনি। তাই এত জ্ঞান দিয়ে বেড়াবে না আমাকে। সমাজে আমাকে চলতে হবে, তাই কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়, কারণ 10-এর লাঠি একের বোঝা। আমার একার যুক্তি দিয়ে সমাজ বদলানো সম্ভব না, বুঝলে? ফারিস কিছু বলতেই উদ্যত হতেই তার বাবা তাকে থামিয়ে দিলেন। তিনি দৃঢ় গলায় বললেন, কাল সকালে ঢাকা চলে যাবে, আর গ্রামে আসার দরকার নেই। তোমার আইন তোমার মধ্যে রাখো। ফারিস কিছু বলতে গিয়েও আর বলা হয়নি তার। সমাজের এমন অবৈধ নিয়ম সে মানবে না কখনোই। ভাঙবে এসব কুপ্রথা একদিন। নিস্তব্ধ গভীর রাত। নভমণ্ডলে এক ফালি চন্দ্রকিরণে উজ্জ্বল হয়ে আছে চারপাশ। জানালার ছোট্ট ছিদ্র দিয়ে ফারিজের ঘরে সেই আলোর উজ্জ্বলতা উকি দিচ্ছে। ফারিজ গভীর নিদ্রায় নিমজ্জিত তখন, কিন্তু আচমকায় তার মুঠোফোন কর্কশ ধ্বনিতে কম্পিত হতে লাগলো। নিদ্রা ঘরে কল রিসিভ করে কে জিজ্ঞেস করতেই কারো কম্পিত ভয়ের তো সুর ভেসে আসলো তার কর্ণকুহরে। প্লিজ ভাইয়া, আমার আপুকে বাঁচান। তারা আমার আপুকে সর্দার বাড়িতে নিয়ে গেছে। কি করবে জানি না, জলদি আসুন। ফারিজ হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়। বাইকে চাবি দিয়ে দ্রুতই বেরিয়ে পড়ে সর্দারের বাড়ির উদ্দেশ্যে। সর্দার বাড়ি যেতে তার ন্যূনতম আধা ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে আবার যেন কোনো অঘটন না ঘটে যায়। গ্রামের মেঠো পথ ধরে এগোতেই সামনে এক নারী ছায়ামূর্তির আবির্ভাব হয়। সে চমকে ওঠে মধ্যরাতে। শুনছান রাস্তার মাঝে নারী অবয়ব কোথা থেকে উদয় হলো। এস্ত পায়ে এগিয়ে চলে এসে বাইকের আলোতে কিছুটা স্পষ্ট হয়। গায়ে শাড়ি জনানো, কেমন উদাস্তর মতো এদিকে ছুটে আসে। সে জিজ্ঞেস করতে মেয়েটি ভয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল, ফারিজ, মেয়েটাকে অভয় দিয়ে ভয় পেও না। আমি শেখ ফারিজ ফাজ। তুমি কি সেই মেয়ে যার বিয়ে আমি ভেঙেছিলাম? কি সমস্যা আমাকে খুলে বলো। অনুরিমা যেন এবার প্রাণ ফিরে পেল। সে দু চোখের জল ছেড়ে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ওই সলিল সর্দার আরও সর্দারকে আমাকে ধমক দিয়েছে, যদি আমি এই বিয়ে না করি তাহলে আমাকে খারাপ মেয়ে বলে গ্রামে কুচ্ছা রটিয়ে গ্রাম থেকে বিতাড়িত করবে। তারপর আমাদের সব জায়গা জমি ওরা নিয়ে নেবে। ফারিজ যা বোঝার বুঝে গেছে। সে অনুরিমাকে বলল, তুমি আমার বাইকে ওঠো, সোজা সর্দারের বাড়িতে যাব। ভয় পেও না, আমি আছি তোমাদের পাশে। তুমি নিশ্চিন্তে বাইকে বসো। ফারিজ সোজা সর্দার বাড়ির উঠোনে বাইক থামায়। তারপর অনুরিমাকে বলে, তুমি আমার সাথে সাথে এসো। ফারিজ হাতের মধ্যে মুঠোফোন নিয়ে কাউকে কল ডায়াল করলেন। ওপাশের কথা শুনে তার মুখে প্রসন্ন হাসি রেখা দিল। সে সর্দারের দরজায় করাঘাত করলেন। মিনিট 5 হলে দরজা কেউ খুলল না। বাধ্য হয়ে সে সর্দারের দরজায় লাথি বসালেন। এতেই কাজ হলো। 10 সেকেন্ড পরে সর্দার বেরিয়ে এলেন। এসেই হুঙ্কার শুনলেন, সমস্যা কি তোমার? এত রাতে এখানে কি চাও? ফারিজ মুখে কিছুই বললেন না, শুধু হাত দিয়ে ইশারা করলেন সর্দারকে। জসিম মিয়া উঠান দিকে তাকাতেই আটকে উঠলেন। অস্থিরতায় তার বক্ষ দুকল কেঁপে উঠল। কিছু বলার জন্য হাঁসফাঁস করলেন, কিন্তু তার মুখ ফুটে একরক্তি কথাও বেরোল না। অস্থির বদনে ঠায় দাঁড়িয়ে থাকলেন। ইন্সপেক্টর শরাফত কনস্টেবল শেখরকে আদেশ করলেন অ্যারেস্ট হিম। জসিম মিয়া এতক্ষণ পর যেন সম্বিত ফিরে পেলেন। সে গর্জে উঠল, ওয়ারেন্ট ছাড়া আপনারা আমাকে কোন সাহসে অ্যারেস্ট করতে আসছেন?
কোন আইনের ক্ষমতায় আসেন এভাবে মধ্যরাতে একজন সম্মানিত ব্যক্তির বাড়িতে? এভাবে কাউরে নেওয়া যায় না, জানেন না? শরাফত শুকনো মুখে কিঞ্চিত হাসলেন। সর্দার উচ্ছেদিত হবেন না। আপনার নামে 15টি মামলা থানায় দায়ের করা হয়েছে। এতিমের হক আত্মসাৎ করা, বিধবা ভাতা জালিয়াতি, নাবালিকা মেয়েদের বিয়ে প্রদান, মিথ্যা জন্ম নিবন্ধন কার্ড তৈরি, নাবালিকার ওপর জোর জবরদস্তি, নাবালিকার বয়সে দ্বিগুণ বয়স্ক পুরুষের সাথে বিবাহ প্রদান, নাবালিকার অধিকার হরণ, বিয়ের নামে ঘুষ আদায়, পঞ্চায়েতের নামে একক প্রহসন, নারীদের ভয় প্রদর্শন করে নিজ কার্য হাসিল, বিধবা বয়স্ক ভাতার নামে ভুয়া কাগজপত্র প্রদর্শন, সরকারকে বোকা বানানো, রিলিফের মাল নিজে ভোগ করা, মদ ও অবাধ জুয়া খেলার অনুমতি প্রদান, সর্বশেষ অবৈধ নারী ব্যবসার সাথে জড়িত বলেও আপনার নামে প্রমাণ আছে। তবে ভয় পাবেন না, সবগুলোর প্রমাণ আমাদের হাতে আছে বলে তো আপনাকে নিতে এলাম। অনেক তো বাইরে খোলামেলা বাতাস খেলেন, এবার জেল থেকেও ঘুরে আসবেন। বেশি না হলে সবগুলো মামলার জন্য কম করে হলেও আপনি 10-15 বছরের হাজত বাস করবেন। শুনলাম এই বছরে আপনি 8টি বিয়ে সম্পন্ন করেছেন, যার মধ্যে সব মেয়ের বয়সী 14 থেকে 16-র মধ্যে। এমনকি বেশিরভাগ মেয়েগুলোই এতিম নয়তো গরিব বাবার সন্তান। এরা বেশিরভাগ 8ম বা 9ম শ্রেণীর শিক্ষার্থী। কি দারুণ বিজনেস ছিল আপনার। বাকি বিজনেস না হয় জেলে গিয়ে জসিম মিয়া দাঁত মুখ খিচিয়ে নিচে দপ করে বসে পড়লেন। হাত দিয়ে বারবার নিজের মুখের ঘাম মুছে নিচ্ছিলেন। তাদের বাঘ বিতণ্ডার মাঝে তার স্ত্রী জবেদা উঠে এলেন। পুলিশের বহর থেকে সে ভয়ে অস্থির হয়ে উঠল। নিজের জামাইকে নিচে মেঝেতে বসে থাকতে দেখে সে আটকে উঠল। গগন বিদারী চিৎকারে সে চারপাশ কাঁপিয়ে তুলল, কিন্তু তার চিৎকারে খুব বেশি কাজে এলো না। শেখর এগিয়ে এসে জসিম মিয়াকে টেনে তুলল, তারপর হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাদের সাথে গাড়িতে তুলল। জবেদা পেছন পেছন এসে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। তার ছেলেমেয়েরা কেউ বাড়িতে নেই। মেয়েগুলোর অনেক আগেই বিয়ে দিয়েছেন। ছেলেগুলো ব্যবসা করে, আবার কেউ বিদেশ থাকেন। তার এত বড় বাড়ি এখন মানুষবিহীন হয়ে আছে। কাউরে যে সে ডাকবে তার সময়ও নাই। সে এদিক ওদিক ছুটল স্বামীকে ছুটানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে। ফারিজ বন্ধুকে শেষবার জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বন্ধু। শরাফত বন্ধুকে জড়িয়ে ধরলেন। তবে এত সুন্দর মুহূর্তে একজন দুঃসংবাদ শুনলেন। তারা দুজন, সলিল সর্দার পালিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শরাফত ফারিজকে নিশ্চিন্তে থাকতে বললেন। 24 ঘন্টার মধ্যে ওই অমানুষকে সে ধরবে। তার নামেও 8টি মামলা থানায় দায়ের করা আছে। সহজেই এই মানুষ নামের অমানুষদের সে ছাড়বে না। শরাফত ফারিজদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। গাড়ি ছুটল নিজ গন্তব্যে। অনুরিমা এতক্ষণ একপাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। কৃতজ্ঞতায় সে দু চোখ ভিজিয়ে ফেলেছে। ফারিজের সামনে এসে বলল, আপনি এত কিছু আমাদের জন্য করেছেন? ফারিজ তার দিকে না তাকিয়ে বলল, না। অনুরিমার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ছলছল চোখে সে ফারিজের দিকে তাকিয়ে থাকল। ফারিজ এক পলক মেয়েটাকে দেখল, তারপর পূর্বের ন্যায় বাইকের উপর বসল। তারপর অনুরিমাকে বলল, বাইকে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। অনুরিমার বেশ অভিমান হলো। গম্ভীর গলায় বলল, আমি হেঁটে যেতে পারবো, 15 মিনিট লাগবে। ফারিজ বিস্মিত হয়ে অনুরিমার দিকে তাকালো। রসিকতার সুরে বলল, তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি একা একা বাড়ি যাও, আমি গেলাম। সে বাইক চালিয়ে তার গন্তব্যে ছুটল। অনুরিমা তো কিং কর্তব্য বিমূঢ়। সে কিঞ্চিত রাগ করে এই কথা বলেছে তাই বলে সত্যি রেখে চলে গেল। যদিও সে ভূত জিনকে একদম ভয় পায় না, কিন্তু তাই বলে এত রাতে কে সত্যি একা রেখে চলে গেল? সে সাহস করে সামনে তার কদম বাড়ালো। পেছনে এখনও জবেদার আর্তনাদ ভেসে আসছে। আশেপাশে বাড়িঘরগুলো দূরে হওয়ায় কেউ টের পায়নি, নয়তো এখন মানুষের ভিড় লেগে যেত। দৈবাত অদূরে কুকুরের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। অনুরিমা এতক্ষণ ভয় না পেলেও কুকুরের আর্তচিৎকারে তার ভীষণ ভয় লাগছিল। কুকুরকে সে ভীষণ ভয় পায়। তার উপর সে শুনেছে রাত বিরাতে কুকুর জিনের আকৃতি নিয়ে ঘুরে বেড়ায়। এসব ভাবতেই আচমকায় তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সর্দারের বউ তাকে মিথ্যা বলে এই বাড়িতে নিয়ে আসে, অথচ তার মা এই মিথ্যা ধরতেই পারল না। তার বোন তাকে আসতে বারবার কয়েক নিষেধ করেছিল, সে না চাইতেও আসতে হয়েছে। আসার পর তাকে সর্দার প্রথমে বুঝিয়েছে, তারপর ইচ্ছে মতো শাসিয়ে গেছে। কিন্তু এখন সর্দার নিজেই জেলের ঘানি টানবে। কিন্তু তার ভয় এখনও দূর হয়নি। সত্যি তাদের জীবনে আলো আসবে তো? মাঝে মাঝে তার ভীষণ রাগ হয়। সে দেখতে কুৎসিত কেন হলো না? তাহলে তো কারো নজর তার ওপর পড়তো না, সে নির্বিঘ্নে বাঁচতে পারত। এত সব ভাবনা চিন্তার মাঝেও তার এখন ভয় হচ্ছে রাতের শুনশান নীরবতাকে। রাস্তাঘাট একদম জনমানবহীন। অনুরিমা দোয়া দরুদ পাঠ করে এস্ত পায়ে এগিয়ে যাচ্ছে। রাস্তার দূরত্ব যেন শেষই হচ্ছে না। কিন্তু অতর্কিত সে একটা অবয়ব দেখে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভয় পেয়েছো? জানতাম ভয় পাবে, তাই আমি আড়ালে দাঁড়িয়েছিলাম দেখার জন্য তুমি কি করো।
অনুরিমা অতর্কিত ফারিজের আগমনে আটকে উঠল। তার সমস্ত কায়া এখনও কাঁপছে। অল্পের জন্য সে জ্ঞানশূন্য হয়। এভাবে কেউ সামনে আসে? থাকবি যখন এত ঢং করে যাওয়ার কী দরকার ছিল? সে শুধু শুধু এতক্ষণ ভয় পাচ্ছিলে। ভয়ের চোটে তার মুখে কোনো রা নেই। কী বলবে সেটাই বুঝতে পারছে না। দৈবাত মুখ ফসকে বলল, আচ্ছা, আপনাকে কে বলেছে আমি সর্দার বাড়িতে? ফারিজ অনুরিমার প্রশ্ন শুনে নিঃশব্দে হাসল। এই মেয়ে এক বিষয় নিয়েই পড়ে আছে। সে বাইকের সাথে হেলান দিয়ে দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে আছে। এবার সে অনুরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, তোমার দেখি অনেক কৌতূহল, তা জানাটা কি খুব জরুরি? অনুরিমা ছোট্ট করে বলল, আমি নিজেও জানি না কে কল করেছে, কিন্তু তোমাকে বোন বলে সম্বোধন করেছে। আই থিঙ্ক তোমার বোন হতে পারে। তোমার বোন আছে? আমার ছোট বোন একটা আছে। আচ্ছা, আপনি সর্দার চাচার এত কিছু কেমনে জানলেন? অনেক খাটতে হয়েছে। কালকে পুরো দিন বাইরে ছিলাম। অনেক আগে থেকেই তিনি আমার টার্গেটে ছিলেন। তবে তোমার বিয়েতে হাতে নাতে ধরেছি। তোমার মতো এরকম আরও অনেক মেয়ের সাথে অবিচার হয়েছে। এবার তাদের ন্যায় পাওয়ার পালা। তবে আফসোস, আমি তাদের বিয়ের আগে উপস্থিত হতে পারিনি। হয়তো ভাগ্যক্রমে তোমার বিয়ে বন্ধ করতে পেরেছি। জানি না এরকম সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো কিনা। ফারিজ মাটির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করে পুনরায় বলে ওঠে, তুমি কিসে পড়ো? 10ম শ্রেণীতে পড়তাম। গত 2 মাস স্কুলে পা রাখেনি আমি। মা আমার পড়ালেখার খরচ দিতে পারে না। তার উপর গ্রামের পোলাপান আমারে পথে ঘাটে বিরক্ত করে। এর মধ্যে সর্দার চাচা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল। সেই থেকে রাগে দুঃখে পড়ালেখা ছাইড়া দিছি। ফারিজ ভীষণ অবাক হলো। এই মেয়ের পড়ালেখা ছেড়ে দিছে? তার মুখে উৎকণ্ঠার ছাপ। সে মলিন মুখে বলল, যদি আমি তোমাকে পড়াশোনা করাই তুমি পড়বে? অনুরিমা এহেন বাক্য শুনে স্তব্ধ হয়ে গেল। খুশি হবে নাকি কাঁদবে সে বুঝতে পারছে না। কম্পিত গলায় বলল, সত্যি আপনি আমারে পড়াবেন? কিন্তু আমি তো গত 2 মাস স্কুলে যাই নাই। এখন স্কুলে কেমনে পা রাখবো? আমার তো মেলা লজ্জা করতেছে। সবাই আমারে নিয়ে হাসাহাসি করবে এখন। তুমি চিন্তা করো না, কালকে আমি তোমাকে নিয়ে স্কুলে যাব। স্যারদের সাথে কথা বলবো, তাহলে কেউ আর হাসাহাসি করবে না। সত্যি আপনি আমার সাথে যাবেন? এ কথা বলে অনুরিমা 2 চোখের জল ছেড়ে দিয়েছে। কান্না মিশ্রিত স্বরে বলল, জানেন, কেউ কোনো দিন এভাবে আমারে বলে নাই তুমি পড়াশোনা করবা। তোমার চিন্তা করতে হবে না, আমি আছি। বাবা থাকতে আমার বাবা মাঝে মধ্যে স্কুলে যাইতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর আর কেউ যায় না স্কুলে আমার সাথে। আপনি এত ভালো কেন? আমার জন্য কত কিছু করতেছেন। ফারিজ সামনে এগিয়ে এসে অনুরিমার মাথায় আলতো করে হাত রাখল। তারপর সান্ত্বনা স্বরূপ বলল, তুমি কখনো দেখেছ সবলরা সবলদের ওপর জুলুম করতে? অনুরিমা আলতোভাবে ডানে বামে মাথা নাড়ায়। ফারিজ কিঞ্চিত মুখ প্রশস্ত করে বলে ওঠে, কিন্তু সবলরা চিরকাল দুর্বলদের উপরই জুলুম করে। আর কথার তাৎপর্য বুঝতে পেরেছ? সে নিজের হাত রতিত অনুরিমার মাথা থেকে সরিয়ে নেয়। তারপর পুনরায় প্রশ্ন করে, বলো তো আমি কি বুঝিয়েছি? অনুরিমা ছলছল চোখে ফারিজের কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে। তারপর আচমকায় বলে ওঠে, নিজের দুর্বলতা অন্যকে দেখানো যাবে না, কিন্তু সবল করতে হলে তো টাকা পয়সা লাগে। আমাদের তো টাকা নেই। ফারিজ এবার নিঃশব্দে হাসল। মেয়েটা এবার লাইনে এসেছে। সে গাম্ভীর্য বজায় রেখে বলল, সমাজে মাথা উঁচু করে বাঁচতে নিজের পরিচয় তৈরি করবে, যাতে কেউ তোমাকে দুর্বল ভেবে জুলুম করতে না পারে। পারবে তো নিজের পরিচয় তৈরি করতে, যাতে আজকের মতো দিন তোমার জীবনে দ্বিতীয়বার না আসে। আমাদের তো কেউ ছিল না যে আমাদের সব কিছু থেকে রক্ষা করবে। বাবা নামক ছায়া তো 2 বছর আগেই হারাই গেছে। পুরুষ বলতে আপন কেউ আমাদের ছিল না। আপনার মতো করে কেউ কোনোদিন আমায় বোঝায়নি। কেউ বলেনি তোমরা বাঁচো, তোমাদেরও বাঁচার অধিকার আছে। নিজের পরিচয় তৈরি করো। জানেন, আজকের আগে কেউ বলেনি আমাকে। ফারিজ মলিন মুখে তৃপ্তির হাসি দিল। সে এই সমাজ বদলাতে চায়। সবার অধিকার আছে নিজের মতো বাঁচার। ফারিজ আর কথা বাড়ায় না। তারপর অনুরিমাকে বলে, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি, অনেক রাত হয়ে গেছে। অনুরিমা মাথা নাড়ে হ্যাঁ বলে। নীরবতার মাঝে 2জন বাইকে করে অনুরিমাদের বাড়িতে আসে। এর মাঝে 2জনের মধ্যে কোনো বাক্য বিনিময় হয় না। ফারিজ অনুরিমাদের বাড়ি পৌঁছাতে দেখে উঠোনের মাঝে তার মা দাদিরা চটলা বেঁধে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সবাই ছুটে আসলো। সবাই কেমন প্রশান্তির নিঃশ্বাস ছাড়ছে। জমিলা তড়িৎ বেগে নাতনিকে দড়িয়ে ধরল। তারপর ফারিজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ফারিজ জমিলারে সান্ত্বনা দিল, দাদু চিন্তা করবেন না, আমি আপনার নিজের নাতির মতোই। আমি আছি তো সবসময় আপনাদের পাশে। ফারিজ জমিলার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর অনুরিমার মায়ের কাছে যায়। তাকে গিয়ে বলে ওঠে, চাচিম্মা, আপনার সাথে কিছু কথা ছিল। গ্রামের সহজ সরল মহিলা জায়েদা, গরিব বাবার মেয়ে ছিল সে। 14 বছর বয়সে আকবরের মতো একজন মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে হয়েছিল তার।
16 বছর বয়সে আবার বাচ্চার মাও হয়ে যায়। কিন্তু বিধিবাম তার প্রথম বাচ্চা জন্মের পরপরই দুনিয়া থেকে বিদায় নেয়। এর 2 বছর পর তার ঘর আলো করে আসে আরেক সন্তান, কিন্তু সেই সন্তানও আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নেন। কত কবিরাজি, কত কিছু করে বিয়ের 8 বছর পর অনুরিমা তার গর্ভে আসে। এই ঠিক 2 বছর পর তার আরও একটি মেয়ে হয়। এরপর আর কোনো সন্তান হাজার চেয়ার হয়নি তাদের। ততদিনে আকবরও অনেক রোগা হয়ে গেছে। সিগারেটের মতো বদ অভ্যাসে তার জীবন কেড়ে নিছে। তাই তো আজকে তাদের এহেন দুর্দশা। জায়েদার চোখে মুখে মলিনতার ছাপ। তার মেয়েটার বিয়ে হলে সলিল তাদের সংসার দেখত। এখন কে দেখবে, কিভাবে চলবে? আগে সর্দার তাদের দেখভাল করত। তার তো চিন্তা এখন হাত পা অসাড় হয়ে যাচ্ছে। ফারিজের কথা শুনে আমতা আমতা করতে লাগলো। তার মুখ দিয়ে কথা বেরোতে চাইল না। কে বলবে ছেলেটা তাকে? ভাঙা গলায় মিনমিনিয়ে বলল, কে বলবে আমাকে? ফারিজ অভয় দিয়ে তাকে, ভয় পাবে না চাচিম্মা, আমি জরুরি কিছু কথা বলেই চলে যাব। কাল আপনি আমার সাথে ইউনিয়ন পরিষদে যাবেন। আপনার বিধবা ভাতার কার্ড আর দাদুর বয়স্ক ভাতার কার্ড বানাতে হবে। কিন্তু চাচিম্মা আগে স্কুলে যাব। আপনার মেয়ের শিক্ষকের সাথে কথা বলবো, সে এবার থেকে নিয়মিত স্কুলে যাবে। জায়দা চমকে উঠল ফারিজের কথায়। তার মেয়ে স্কুলে যাবে? কিন্তু কিভাবে যাবে? গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে না? সবাই কত কোচ্ছা রটাবে এখন। সে কিছু একটা বলতেই উদ্যত হতেই ফারিজ তাকে থামিয়ে দিল। চাচিম্মা, আমি আছি, চিন্তা করবেন না, সব কিছুই আমি দেখব। আপনি শুধু ওর ছায়া হয়ে পাশে থাকবেন। আপনি বোনের স্কুলে যাবার কথা শুনে খুশিতে লাফ দিয়ে ওঠে। ফারিজের সামনে গিয়ে বলে ওঠে, ভাইয়া, সত্যি আমার আপু স্কুলে যাবে? ফারিজ হ্যাঁ বলে মাথা নাড়ালো। আপনিও উচ্ছ্বসিত হয়ে বোনকে জড়িয়ে ধরল। আপু, কাল আমরা দুজন একসাথে স্কুলে যাব। ফারিজ তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য উদ্যত হলো। আচম্বিত তার মনে হলো এই মেয়ের নাম সে জিজ্ঞেসই করেনি। কিছুটা ইতস্তবোধ করছিল সে। তারপর তড়িৎ বলল, তোমার নাম কি? অনুরিমা সহ বাকিরাও চমকে উঠল। এই ছেলের নামই জানি না এখনও। অনুরিমা বলার আগে আপতি বলে উঠল, আমার আপুর নাম অনুরিমা আর আমার নাম আপতি। ফারিদ নিঃশব্দে হেসে উঠল। তারপর অনুরিমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, আসি ক্ষুদ্রকণা, কাল দেখা হবে। এস্ত্রপায়ে এগিয়ে যাচ্ছে অনুরিমা। বক্ষতলের ঢিপ ঢিপ শব্দের গতি ক্রমাগত বেড়েই চলেছে। লজ্জার অস্থিরতায় মাথা নত করে রেখেছে। একবারের জন্য আশেপাশে মাথা তুলে তাকায়নি সে। সামনে ফারিজ আর তার পাশে জায়েদা সমান তালে পায়ের কদম বাড়িয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে আসে। সে এখনও ফারিজের পিছনে নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। ফারিজ অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে। প্রধান শিক্ষক হাসমাত উল্লাহকে সালাম দেয়। হাসমাত উল্লাহ সালামের উত্তর নিতে নিতে জিজ্ঞেস করে, কে তুমি? তোমাকে ঠিক চিনলাম না। ফারিজ কোনো ভনিতা ছাড়াই বলল, আমার নাম শেখ ফারিজ ফাজ। আসলে আমি অনুরিমাকে নিয়ে কথা বলতে এসেছি। সে আবার স্কুলে আসবে, নিয়মিত ক্লাস করবে। এবার থেকে ওর সব রকম দায়িত্ব আমি নিলাম। যে কোনো অভিযোগ থাকলে সেটা আপনারা আমাকে জানাবেন। হাসমাতুল্লাহ নিজের মোটা ফ্রেমের চশমার ফাঁকে একবার ভালো করে ফারিজকে দেখে নিলেন। তারপর মোলায়েম গলায় বললেন, খুব ভালো লাগলো তোমার কথা। যাক, বিয়ের পরেও স্ত্রীকে পড়াচ্ছ, বেশ ভালো। সামনে দাঁড়িয়ে থাকা অনুরিমা আর তার মা হাসমাতের কথায় লজ্জা ছিটিয়ে গেলেন। তাদের অস্বস্তি ফারিজ বুঝতে পারলেন। সে হাসমাতুল্লার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে উঠলেন। তারপর বললেন, স্যার, আমি অনুরিমার স্বামী নই, না সে আমার স্ত্রী। আমি একজন স্বেচ্ছাসেবক। গ্রামের অসহায় দুস্থ নারী বা মহিলা কিংবা তাদের পরিবারকে সব রকমভাবে সাহায্য করে থাকে। সেই সুবাদে অনুরিমার পরিবারের দায়িত্ব আমি নিয়েছি। হাসমাতুল্লাহ চোখে থাকা নিজের মোটা ফ্রেমের চশমাটা খুলে ভালো করে ফারিজকে দেখে নিল। তার চোখে মুখে বিস্ময়। তিনি প্রসন্ন হলেন ফারিজের ব্যবহারে। মুখে কিঞ্চিত হাসি রেখে বললেন, খুব ভালো উদ্যোগ। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু অনুরিমার তো বিয়ে হওয়ার কথা ছিল। সে পুনরায় কিঞ্চিত রসিকতার সুরে বললেন, তবে তুমি ওর স্বামী হলেও মন্দ হবে না। বিয়েটা আমি ভেঙে দিয়েছি। একজন নাবালিকার বিয়ে আইনগত দণ্ডনীয় অপরাধ। অবশ্যই চাইলে একজন শিক্ষক হিসেবে আপনিও প্রতিবাদ করতে পারতেন। যাই হোক, করেননি, সেটা আপনার ব্যাপার। আমি এখন অনুরিমার স্কুলের রেকর্ড দেখতে এসেছিলাম। ওর বাকি বকেয়া কত আছে আর ওর আগের রেজাল্ট কার্ড আমাকে দেখাবেন। হাসমাতুল্লাহ হ্যাঁ বলে ফারিজের কথার সাথে সম্মতি দিলেন। ফারিজ অনুরিমার বাকি বকেয়া পরিশোধ করলেন, কিন্তু রেজাল্ট দেখে কিছুটা আটকে উঠলেন। খুবই বাজে অবস্থা রেজাল্টের। অফিসের কাজ শেষ করে ফারিজ অনুরিমাকে ক্লাসে পাঠালেন। ক্লাস মাত্রই শুরু হয়েছিল। ফারিজ স্যারের সাথে কথা বলে চলে আসেন। তারপর জায়েদাকে নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা দেন। ক্লাসে অনুরিমা ঢুকতে সবাই তার দিকে হা হয়ে তাকিয়ে থাকলো।
স্যার রসিকতার সুরে বলে উঠল, পড়ার ভয়ে ক্লাস ছাড়লি, সেই তুই আবার ক্লাস করতে এলি? কি লাভ হলো পড়ালেখা সেরে অনুরিমা? ক্লাসের অনেকেই অনুরিমাকে নিয়ে মজা উড়াচ্ছে, আর কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করছে। তার পাশে বসা ললিতা তাকে বলল, অনু, তুই এতদিন পর স্কুলে আসলি, বইয়ের অর্ধেক তো শেষ। আমাদের টেস্ট পরীক্ষার আর মাত্র 2 মাস আছে, কিভাবে শেষ করবি সব? অনুরিমা হতবম্বের মতো চেয়ে আছে ললিতার দিকে। সত্যি সে জানে না কি হবে তার। পরের ঘন্টায় ম্যাথ শিক্ষক জহিরুল স্যার অনুরিমাকে পরের দিন থেকে তার কাছে প্রাইভেট পড়তে বললেন। অনুরিমা বিস্মিত হয়ে দীর্ঘক্ষণ চেয়েছিল, কাল থেকে সত্যি সে প্রাইভেট পড়বে। তার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে। স্কুল শেষে ফারিজ বলেছে অনুরিমাকে দাঁড়াতে, সেজন্য সে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। পাশের দোকান থেকে কাদের তাকে দেখে এক বিকৃত হাসি দিয়ে বলে উঠল, আরে অনুরিমা যে, তা কার জন্য অপেক্ষা করছো? জামাই তো নাই, বিয়ে ভাঙা গেছে না তোমার? আবার বিয়ে করতে চাইলে আমারে বলো, পাত্র হিসেবে আমি কিন্তু খারাপ না। শরীরের থেকে বয়স একটু বেশি হলেও কি হইব, তোমারে স্বামী সুখ দিতে পারবো ঠিকমতো। রাজি হইয়া যাও জলদি। অনুরিমা ঘৃণায় শরীর রিরি করে উঠল। মাটি ফাঁক করে সেখানে ঢুকে দিতে ইচ্ছে করলো। সেই দোকানে থাকা উপস্থিত বাকি লোকজনও কাদেরের কথা শুনে হো হো করে অট্র হাসিতে ফেটে পড়ল। অনুরিমা দোকান থেকে সরে দাঁড়ালো। অপেক্ষা করতে করতে তার যান বেরিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর ফারিজের বাইক এসে তার সামনে দাঁড়ালো। সে অনুরিমাকে ইশারা দিল ওঠার জন্য। অনুরিমা বাইকে উঠে দেখল ফারিজের বাইক বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। সে উদ্বিগ্ন হয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? ফারিজ কিছু না বলে বাইক দ্রুতগতিতে চালিয়ে একটা শপিং মলের সামনে এনে আসলো। তারপর বলল, নামো। অনুরিমার এখনও জিজ্ঞাসানো দৃষ্টি। সে ফারিজকে আবার কিছু বলার আগে সে বলল, দোকানে চলো। কিন্তু কেন? গায়ে জড়ানো হিজাব আর অ্যাপ্রন তো নষ্ট হয়ে গেছে, তাই তোমার নতুন অ্যাপ্রন আর হিজাব কিনতে, আর কিছু নতুন জামা নেওয়ার জন্য। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? নিজের টাকা কেন খরচ করছেন আমাদের জন্য? ফারিজ মুখে রসিকতা রেখে বলল, এই যে ক্ষুদ্রকণা, তোমার কি মনে হয় টাকা গাছে ধরে আর আমি সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি তোমার জন্য? তোমাদের টাকা খরচ করেছি, আমার টাকা নয়। তোমার আম্মা আর দাদুর 2 বছরের ভাতা পেয়েছে, প্রায় 78,000-এর মতো টাকা পেয়েছে তোমার পরিবার, সেখান থেকেই আমি তোমার জন্য খরচ করছি, বুঝলে অনুকণা? অনুরিমা ফারিজের কথা শুনে ঠায় দাঁড়িয়ে আছে। তার তো বিস্ময়ের আক্কেল গোমর। কৃতজ্ঞতায় তার আবারও চোখ ছলছল করে উঠল। তারা দোকানে গিয়ে কিছু কাপড় কিনে আবার বেরিয়ে পড়ে। বাইকে বসে অনুরিমা ইতস্তবোধ করছিল কিছু কথা বলতে। পরে অনেক সাহস সঞ্চয় করে বলল, আচ্ছা, আমি আপনাকে ফারিজ ভাই বলে ডাকতে পারি? ফারিজও ছোট্ট করে বলল, হুঁ। বাইক চলাকালীন অনুরিমা ফারিজকে দত্তবাড়ির সামনে থামাতে বলল। ফারিজ ব্যগ্র কণ্ঠে বলল, কেন? সে আমতা আমতা করছিল বলতে, আসলে দত্তবাড়ির সামনে একটু থামালে ভালো হতো। আমার বান্ধবীর শ্বশুরবাড়ি এটা, ওর সাথে অনেক দিন কথা হয় নাই, একটু কথা বলতাম। অনুরিমার মুখে বান্ধবীর কথা শুনে সে তৎক্ষণাৎ বাইকে ব্রেক কষল। তারপর তার দিকে মুখ ঘুরে বলল, তোমার বান্ধবী দত্তবাড়িতে? কি নাম তার? ওর নাম সবিতা, বিয়ে হয়েছে 5 মাস আগে। ফারিজ চলদুলটি ভাবল, তাহলে এই মেয়েকে সে খুঁজছিল? তার লিস্টের আরও একটা মেয়ের নাম খুঁজে পেয়েছে সে। সে তড়িৎ প্রশ্ন করল, সবিতার বয়স কত? তার মতোই, তার এখন 16, কিন্তু বিয়ের সময় 15 ছিল। বাড়ির পাশে লোক সমাগমে ভর্তি। অনুরিমা বোনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে আপনি? এত লোকের ভিড় কেন আমাদের বাড়িতে? আপনিও উচ্ছ্বসিত হয়ে বলল, আমাদের জমিন এতদিন দত্তবাড়ির লোকেরা জোর জুলুম করে দখল করে রেখেছিল, কিন্তু আজ ভূমি অফিস থেকে লোক আসছে, আমাদের জমিন পুনরায় মাপঝোপ দিয়ে দত্তবাড়ির লোকেদের থেকে উদ্ধার করছে। আপু, আমার যে কি খুশি লাগতেছে, আমাদের জমি আবার ফিরা পাইছি। আমার বাবাই তো অনেক চেষ্টা করেও ওদের দিকে নিতে পারে নাই, কিন্তু ফারিজ ভাইয়া এক ঝটকায় সব ঠিক করে দিছে। বিশ্বাস করো, ফারিজ ভাইয়াকে ইচ্ছে করতেছে কি যে করি। অনুরিমার মুখে তৃপ্তির হাসি। সে তার বাবার হারিয়ে যাওয়া জমির পুনরুত্থান দেখছে। এ যেন সোনার হরিণ খুঁজে পাওয়ার মতো। সত্যি, ফারিজ ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক। দত্তবাড়ির লোকেদের মাথায় হাত। এ যেন নিজেদের পাতের ভাত কেড়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে তাদের। সবাই বসার ঘরে জড়ো হয়েছে। ফারিজের দিকে আঙ্গুল তুলে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই ছেলে গ্রামে এসেছে 2 দিন হয়, এত তথ্য এই ছেলে পেয়েছে কোথায়? তারা এই জমি দীর্ঘ 15 বছর ধরে দখল করেছিল, কিন্তু আচমকা ফারিজ নামক কীট এসে তাদের সব কিছুতে ভাগ বসাচ্ছে। কাল নাকি আবার ভূমি অফিস যেতে হবে। দত্তবাড়ির প্রধান সুব্রত দত্ত বললেন, মাথা ঠান্ডা রাখো, কাল ভূমি অফিস যাওয়ার আগে চেয়ারম্যানের কাছে যাব আমরা। সুব্রতর বড় ছেলে সুলভ বলল, কিন্তু বাবা,
চেয়ারম্যান সাহেব কি আমাদের সাথে থাকবেন? নিজের ছেলের পক্ষেই তো থাকবে, বরং আমাদের দোষ বেরিয়ে আসবে। তখন আমও যাবে, ছালাও যাবে। সুব্রত কিছুক্ষণ ভাবলেন, তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, ফারিদ ছেলেটা আর আকবরের বাড়িতে দেখি আজকাল যাতায়াত বেশি। তোমরা ওই ছেলের উপর নজর রাখো, ওই ছেলের প্রতিটা কদমের উপর নজর রাখো। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। লালরঙা মোটা প্রলেপের সিঁদুরে ললাটের সিঁথির উপরিভাগ আবৃত, গায়ে তার লাল টুকটুকে শাড়ি আর দুহাত ভর্তি চুড়ির সাথে লাল সাদায় দুখানা শাখা পরিহিত। শাড়ির আঁচল গোল করে মাথায় ঘোমটা দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ষোড়শী নববধূটি। এখনও বাইরে আবছা আলোয় ঢেকে রাখা, চারদিকে ভোরের আলো ফুটছে বললেই উদ্দেশ্য তার প্রিয় বন্ধুর সাথে দেখা করা। তাকে আবার সূর্যি মামার আলোয় আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে হবে। খোলা মাঠের আইল ধরে এস্তপায়ে সে ধীরে ধীরে এগিয়ে যায়। আশেপাশে সতর্ক দৃষ্টি রাখে সে। তার শ্বশুরবাড়ির লোকজন একবার দেখলে সে মহা বিপদে পতিত হবে। অনুরিমার মাত্রই ঘুম ভেঙেছে। জায়দা নামাজ পড়ার জন্য তাগাদে দিলেন, কিন্তু তার আজ নামাজ পড়তে হবে না। তাই সে পুনরায় বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে তার আঁখি পড়ল ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। আচমকায় কারো খিলখিল শব্দে তার ঘুম ভেঙে যায়। অনুরিমা যার পর নাই অবাক তার প্রিয় বান্ধবীকে ভোর সকালে দেখে। উচ্ছ্বসিত হয়ে তাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, এত ভোরবেলায় কি মনে করে এলি? সবিতার মুখে বিষণ্ণতার ছায়া। সে চাইলে তার বান্ধবীর সাথে যখন তখন দেখা করতে কি আর পারবে? সে এখন নতুন বউ হয়েছে। নতুন বউরা মনের খেয়াল খুশি মতো কি আর চলতে পারে? তার উপর অনুরিমাদের সাথে তার শ্বশুরবাড়ির দা কুমড়ো সম্পর্ক এখন। তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ, কিন্তু মুখে মলিনতার হাসি ঝুলিয়ে বলে উঠল, কেন আমি আসতে পারি না? বান্ধবীর বাড়ি আসতে গিয়ে এবার থেকে অনুমতি নিতে হবে? আমি কখন বললাম অনুমতি নিতে হবে? তোর সংসার জীবন কেমন যাচ্ছে রে? তোর শাশুড়ি তোকে আদর করে? সূর্যদা নিশ্চয় তোকে খুব ভালোবাসে, তাই না? সবিতা মলিন হাসির সাথে দীর্ঘশ্বাস টানল। নেত্রকোনা ছলছল করে উঠল তার। অধর কমলে নিজের চাপা কান্না আটকাতে চাইল। হাঁ করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, মাঝে মাঝে ভাবি আমার জন্মটাই যদি না হতো, আমার বাবা মায়ের জন্য অনেক ভালো হতো। অন্তত আমার জন্য তাদের উঠতে বসে কারো গালমন্দ শুনতে হতো না। কেউ নিজের না কচিয়ে বলতে পারতো না মেয়ের বিয়ে দিয়েছে ভিখারির মতো। মেয়ের গায়ে অলংকারের মোড়াতে না পারলে মেয়ে বিয়ে দেওয়ার কী দরকার? মেয়ের শ্বশুরবাড়িতে যে পণ দিতে হয়, তাদের আচার অনুষ্ঠানে মেয়ের বাবার হাত খরচ করতে হয়, সব রীতিতে জামাইয়ের পরিবারকে জামা কাপড় দিতে হয়, সেটা মেয়ের জন্মের সময় মনে ছিল না। এখন কেন মেয়ের বাড়ি থেকে ঠিকঠাক তত্ত্ব আসে না? মেয়ে বিয়ে দিয়ে তারা আমার ছেলের ঘাড়ে তুলে দিয়েছে সব। মেয়ের খাওয়া দাওয়া, কাপড় চোপড় এসব কোথা থেকে আসে? আমার ছেলে কি দাওয়াখানা খুলে রেখেছে নাকি? সবিতার শাশুড়ির বলা তিক্ত কথাগুলো মনে করে ডুকরে কেঁদে উঠল। দু চোখ ঝাঁপিয়ে অশ্রুপাত ঘটে তার মুখশ্রীতে। অনুরিমাকে ঝাপটে ধরে সে। মনের ভিতর তার একটা বাক্যেই নিশ্চিত হয় তার শাশুড়ি খুব ভালোবাসে রে, এতটাই যে নিজের বাবা মায়ের কথাও মনে করার সময় দেয় না। আর সে তো স্বামীর রাতের শয্যাসঙ্গী, শুধুমাত্র রাতের শয্যাসঙ্গী। হৃৎপিণ্ড বলে একটা অংশ যে আছে, সেই কথা তার স্বামী দিনের আলোয় বেমালন ভুলে যায়। তার কাছে অনুভূতি আছে, ভালো মন্দের তফাৎ সেও বোঝে। এ কথা কখনো তার স্বামী নামক ব্যক্তি বুঝেইনি। এইটাই তো তার সংসার জীবন। মুখে তার নিষ্করুণ হাসি, কিন্তু তাচ্ছিলের স্বরে বলল, বাদ দে আমার কথা, তোর কথা বল। শুনলাম তুই নাকি স্কুলে আবার যাচ্ছিস। অনুরিমার চোখে মুখে হাসি ঝিলিক। বলে মাথা নাড়ায়, কিন্তু বান্ধবীর করুণ অবস্থা দেখে তার মনেও বড্ড বিষাদে পরিপূর্ণ হলো। সে ব্যগ্র কণ্ঠে বলল, সূর্যদা সত্যি তোকে ভালোবাসে না? হ্যাঁ বাসে তো, রাতের বিছানায় অন্তরঙ্গতায়, যেখানে সে ভালোবাসার একচ্ছর ক্ষমতার মোহমায়ায় আমাকে ডুবিয়ে রাখে। সেখানে চলে তার একক আধিপত্য, তার একান্তই স্বেচ্ছারিতা। দুটো মনের মিল হোক আর না হোক, কিন্তু দুটো শরীরের মিল হতেই হবে। এই ভালোবাসা রাতের আধারের মতো দিনের বেলায়ও আমার কাছে বিষাক্ত লাগে। বিয়ের 5 মাসেও এই স্বামী নামক প্রাণী আমার কাছে এখনও বড্ড অচেনা। আমি আগে আফসোস করতাম, হতাশায় জর্জরিত হতাম, কিন্তু এখন আর হই না। নিজের অদৃশ্যের লিখন বলে মেনে নিয়েছি। কপালে যা হবার তাই হবে, কিছু তো আর করতে পারবো না। তবে এখন আবার নতুন একটা ইস্যু যোগ হয়েছে, তাদের বাচ্চা চায়। বিয়ের 5 মাসেও আমার বাচ্চা হওয়ার লক্ষণ নেই দেখে শাশুড়ি মা অলক্ষ্মী, অপয়া, বন্ধা বলে সম্বোধন করেন। অবশ্যই এতেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আফসোস তো তখন লাগে যখন আমার স্বামী আমাকে বলে, বাচ্চা না হলে তোর মতো একটা বন্ধাকে রেখে আমার কী লাভ? তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। তুই কাকা আর কাকিমাকে বলিস নিয়ে এসব কথা, কী লাভ বলে? আদৌ কিছু করতে পারবে? তাছাড়া শাস্তি তো তারাই আমাকে দিয়েছে। আমরণ শাস্তি যা আমি গ্রহণ করতে বাধ্য,
থাক না আমার কথা, তোর কথা বল। ফারিজ ভাই তোকে কত বড় সুযোগ করে দিলে পড়াশোনা করার জন্য। এবার ঠিক করে পড়িস কিন্তু। আরেকটা কথা বলবো, একটু সাবধানে থাকিস। সাবধানে? কি হয়েছে বল। তুই তো জানিস তোদের সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো নয়, তাই বলছি কখন কি ঘটে যায়। ফারিজ ভাইকেও সাবধানে থাকতে বলিস। এখন চলি আমি। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারদিকে, তার আগেই বাড়ি ফিরতে হবে আমাকে। তোকে খুব মিস করি রে। আর কখনো তুই স্কুলে যেতে পারবি না, তাই না সবিতা? তোর জীবনটা এমন না হলেও পারত। আমার জীবনে যে ফারিজ নামক কোনো মহানায়কের আগমন ঘটেনি, যদি ঘটত তাহলে হয়তো আজ আমিও তোর মতো খোলা আকাশে ঘুরে বেড়াতাম। আমার অদম্য ইচ্ছেগুলোকে মেরে দিয়েছি অনেক আগে, তাই এখন এগুলো নিয়ে আর ভাবি না। তবে তুই ভালো করে পড়িস, ভালো কিছু করার চেষ্টা করিস। সুযোগ কিন্তু বারবার আসে না রে অনু। তোর দৈব কপাল, তাই হয়তো এই দ্বিতীয় সুযোগ পেয়েছি নিজেকে প্রমাণ করতে। জানি আমি চেষ্টা করব নিজেকে প্রমাণ করার। দোয়া করিস। তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা সবিতা। নাম্বার তো দিব, তবে তুই নিজ থেকে কল দিস না। আমি তোকে মেসেজ পাঠালে তাহলে দিস। আমার শ্বশুরবাড়ির লোকজন তোদের নাম শুনলে আবার খেপে যাবে, তখন আরেক খেচাল হবে আমার সাথে। আচ্ছা, মনে থাকবে। সবিতার মলির মুখে প্রিয় বান্ধবীর থেকে বিদায় নিয়ে যায়। মনের আকাশ তার তিমিরাচ্ছন্ন, সেখানে আলো নামক বস্তু তার কোনো অস্তিত্ব নেই। না কখনো নতুন সূর্যোদয়ের আগমন ঘটবে। সকালে নাস্তা সেরে অনুরিমা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে তার নতুন প্রাইভেট গণিত শিক্ষকের কাছে। হাতঘড়িতে সময় দেখে ঘড়ির কাঁটা সকাল 7:40 ঘরে। প্রফুল্ল চিত্তে ছুটে চলে তার পায়ের কদম। নতুন আরেক সকাল তার জীবনে আসবে, সে ঘূর্ণাঘরেও কি ভেবেছিল? দৈবচক্রে হয়তো সে এই সকাল পেয়েছে, কিন্তু তার প্রিয় বান্ধবীর এমন একটা ভোর যেন আসে। সে দোয়াই করে মনে মনে নিশ্চিন্তে সে সামনে এগিয়ে যায়, কিন্তু কারো বিকৃত বিদ্রুপাচ্ছলে কথায় বলায় তার পায়ের কদম থমকে দাঁড়ায়। চায়ের দোকানে টুংটাং শব্দের সাথে সাথে তাদের হাস্যরসের যোগান দিচ্ছে তাকে নিয়ে কুচ্ছা রটা নাই। আকবর মরলেও টাকার অভাব পড়ে নাই। মেয়ের গায়ের রং বেচাও সংসার ভালোই চালাতে পারে। চেয়ারম্যানের পোলার মতো মালদার পাশে, এই জন্য শরীরে বিয়ে করে নাই এই মায়া। মেয়ের মাও পোলট্রি খাইছে শেষে মেয়ের বিয়া ভাঙা দিছে। পুরো পরিবার চেয়ারম্যান পোলার লগে সেই ভাব। ভাইরে, আমার তো মনে হয় এই পোলারে তাবিজ করছে এই পরিবার। আরেকজন বিজ্ঞের মতো ঠাট্টা ছলে বলে উঠল, আরে না রে, তাবিজ লাগে নে, মায়ার শরীর বিছাইয়া দিছে হ্যার লাইগা, তো এই পোলা দেওয়ানা হয়ে গেছে। মায়ার রূপ দেখা পোলা নিজের ধৈর্য ধরে রাখতে পারে নাই। ভালোই আমোদ ফুর্তি চলে তাদের মধ্যে। দিন নাই রাত নাই, এই পোলারে দেহে ওই বাড়িতে সারাক্ষণ ঘুরঘুর করে। এসব হাস্যরসে চায়ের দোকানে বসা সবাই বিদ্রুপের সুরে দাঁত কেলিয়ে হেসে ওঠে। অনুরিমা থমকে দাঁড়ায়, পায়ের কদম বাড়াতে গিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। ঘৃণায় নিজের শরীর রিডি করে উঠল। মানুষ কত জঘন্য হলে অন্য মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। স্কুলে না যাওয়ার জন্য মনস্থির করল সে, কিন্তু পরক্ষণেই সবিতার কথা একটা কথায় তার মাথায় ঘুরল। সুযোগ একবার আসে, বারবার নয়, তাই নিজেকে প্রমাণ করে শোনো। অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। যাই হয়ে যাক, তার পিছনে থাকানোর সুযোগ নেই। সে এবার থেকে সামনে তাকাবে। ফারিস টেবিলে বসে মাত্রই মুখে খাবার দিচ্ছিল। সহসায় তার মুঠোফোন কর্কশ শব্দে কম্পিত হলো। সে স্ক্রিনে একবার চোখ বোলালো, তড়িৎ কল রিসিভ করলো। হ্যালো বলতে যা শুনল তাতে স্তব্ধ হয়ে গেল। শরাফত ব্যগ্র কণ্ঠে বলে উঠল, সলিলকে ধরতে পারলেও জসিম মিয়া জামিনে ছাড়া পেয়ে গেছে। জানিস, 14 লক্ষ টাকা খরচ করে জসিম মিয়া ছাড়া পেয়েছে। আইন টাকার কাছে বিক্রি হয়ে যায় কত সহজে। বন্ধু, তুই সাবধানে থাকিস, ওরা তোর কোনো ক্ষতি করতে পারে। আমি তোকে সাবধান করতে কল দিলাম। তবে জসিম মিয়ার মামলা চলবে। তিমিরাচ্ছন্ন তার চারপাশ। ফারিজ কপালে হাত দিয়ে বিমর্ষ চিত্তে বসে থাকল। তার মাথায় ঘুরপাক কাছে অনুরিমাকে নিয়ে। মেয়েটাকে তার সকল আশঙ্কামুক্ত বিপদ থেকে বাঁচাতে হবে। সে যখন হতাশায় নিমজ্জিত, আচমকা তার কাঁধে কারো ছোঁয়ায় সে আটকে উঠল। গ্রামের কোণে কোণে পৌঁছে গেছে। ফারিজের বদ উদ্দেশ্য আছে, তাই তো সে অনুরিমার পরিবারকে লোক দেখানোর সাহায্য করছে। দত্তবাড়ির সুব্রত খুব সন্তুষ্টি নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে বের হলেন। আজি শেখ উদ্বিগ্ন হয়ে বারান্দায় গায়ে এলিয়ে বসে আছেন। হালিমা এসে দেখেন তার স্বামী উদ্বিগ্ন মুখে মাথায় হাত দিয়ে বসে আছে। সে নিজেও বেশ চিন্তিত। আজি স্ত্রীর দিকে চেয়ে নিজেকে ধাতস্থ করলেন। তারপর স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বললেন, যা শুনে হালিমা বেশ রাগান্বিত হয়ে গেলেন। শেষে কিনা এই দিন দেখতে হলো তাকে। তিনি স্বামীর সাথে একমত নয়। ক্রোধান্বিত হয়ে সে প্রস্থান করল স্বামীর সামনে থেকে। আজিজ ফারিজের কাছে আসলেন। ফারিজ তখন খাবার টেবিলে। সে পেছন থেকে গলা খাকারি দিয়ে নিজের আগমনের জানান দিলেন। ফারিজের উদ্দেশ্য বলে উঠলেন, মান সম্মান যা ছিল সব তো খেয়ে দিচ্ছ।
এখন বাকি যাটুকু আছে তার মানটা রেখো। তোমার জন্য সমাজে চলা মুশকিল হয়ে যাচ্ছে আমার। শুধু নিজের কথা ভাবলে হয় না, সমাজে চলতে গেলে নিজের পরিবারের কথাও ভাবতে হয়। কি বলবে সোজাসাপটা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? সোজা কথা কি আর সোজাভাবে শুনবে তুমি? যাই হোক, সন্ধ্যায় উপস্থিত থেকো বাসায়। তোমার আকত হবে আজকে। আচমকা আবার আকত মানে এসব কি? তোমার তো মান সম্মানের প্রয়োজন নেই, আমার আছে, তাই যা বলছি সেটাই করবে। অন্যথায় এই গ্রামে তুমি এক কদমে রাখতে পারবে না। ফারিজের মাথায় বিনা মেঘে বজ্রপাত, দিক বেদিক শূন্য সে। এভাবে আর তার বাবা তাকে শর্ত জুড়ে দেবে সে সত্যি ভাবতে পারেনি। সে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। বাবার পুরো কথা না শুনে সে বাড়ি থেকে বেরিয়ে এলো। এলোমেলো কদমে সে গ্রামের শেষ রাস্তায় এসে দপ করে বসে পড়ল। তাদের বাড়ির পাশের সোলাইমান কাকাও তার সাথে বসলেন। ফারিজকে তিনি একটা কথাই জিজ্ঞেস করলেন, তোমার কি অনুরিমার সাথে কোনো সম্পর্ক আছে? ফারিজ অদ্ভুতভাবে তার দিকে তাকালেন। সে এই ধরনের চিন্তা মাথার মধ্যেও আনেনি। সম্পর্ক তো অনেক দূরের কথা। সোলাইমান কাকার দিকে তাকিয়ে বলল, এমন কথা কেমনে বললেন কাকা? মেয়েটা আমার হাঁটু বয়সী, ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? সোলাইমান কিঞ্চিত হাসলেন, তারপর আবার বললেন, কিন্তু তুমি কি জানো গ্রামে এটা নিয়ে কত কুচ্ছা রটানো হয়েছে? বেবাকেই এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি বলি কি, তুমি বিয়ে করে লাও, তাহলে মানুষ তোমারে বাজে কথা রটাইব না, আর মেয়েটাও এসব কথা থেকে বেঁচে যাবে। ফারিজ আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে। তার বিয়ে হলে যদি মেয়েটা ভালো থাকে তো তবে তাই করবে। স্কুল থেকে দ্রুতই বাড়ি ফিরে আসে অনুরিমা। সবাই তার দিকে কেমন বিকৃত লালসার দৃষ্টিতে তাকাচ্ছিল। কারো মুখে তাচ্ছিল তো কারো মুখে কামুকতার হাসি। কেউ কটাক্ষ করছে তো কেউ বা মজা উড়াচ্ছে তার। সে সহ্য করতে না পেরে বাড়ি ফিরে আসে। কী লাভ হলো তার দ্বিতীয় সুযোগ পেয়ে? পুরুষহীন সমাজে বেঁধে থাকা যে নরক যন্ত্রণার মতো। আজ তার বাবাকে খুব মনে পড়ছে। সে ঘর থেকে ছুটে যায় বাবার কবরের পাশে। দু চোখের জল ছেড়ে দিয়ে শত অভিযোগ নিয়ে বসেছে সে। ও বাবা, এভাবে আমাদের মাছ দরিয়ায় কেন ছেড়ে গেলে? জানো, সবাই তোমার মেয়েকে কেমন বিশ্রী নজরে দেখে। কেউ কেউ তো তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলে। আমার নাকি বাজে চরিত্র, আমার শরীর বেঁচে খায়। ও বাবা, আমার তো মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরতেও পারি না। আমি যে মরণরে ভয় পাই। ও বাবা, তুমি ফিরে আসো না তোমার মেয়েদের বাঁচাতে। তুমি থাকলে কেউ খারাপ কথা বলতে পারবে না। আড়ালে দাঁড়িয়ে ফারিজ অনুরিমার সব কথাই শুনল। সে বুঝে গেছে তাকে কি করতে হবে। যা করার এক্ষুনি করতে হবে, নয়তো সময় যত গড়াবে ততই জল ঘোলা হবে। সে তার পকেট থেকে মুঠোফোন বের করে নিজের বাবাকে কল দিল। তিনি ফারিজের কথা নীরবে শুনলেন, হ্যাঁ বা না কিছুই বললেন না। ফারিজও আর কিছু না বলে ফোন কল রেখে দিলেন। সে এবার শরাফতকে কল দিলেন। তাকে বললেন সব ব্যবস্থা করতে, সন্ধ্যার মধ্যেই যেন সব প্রস্তুত থাকে। অনুরিমা এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে মায়ের দিকে। জমিলা এসে নাতনিকে বিয়ের একটা বেনারসি শাড়ি পরিয়ে দিল, গলায় কিছু গহনা আর সাথে চুড়ি পরালো, মাথায় সিথি করে তার মাঝে একটা লম্বা ঝুলন্ত টিকলি পরালো তাকে। তারপর লাল রঙা ওড়না মাথায় দিয়ে বড় করে ঘোমটা টেনে দিল। জমিলা খুশিতে বারবার দু চোখের জল মুছছিলেন। অনুরিমাকে জড়িয়ে ধরা গলায় বললেন, তোর দুঃখের দিন শেষ রে মুখ পড়ি, এবার তোর সুখের দিন আসবি দেখিস বোন। তোকে আর কাঁদতে হবে না, তুই এবার খিলখিল করে হাসবি। অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার তো ভীষণ লজ্জা করছে। এখনও ভাবতেই পুরো শরীর কেমন কাটা দিয়ে উঠছে তার। আপনি মিটমিট করে হাসে আর বোনের বেশ মজা উড়াছে। সে তো মনে মনে চাইতো এমন একজন মানুষ তার দুলাভাই হোক। কতবার বোনকে বলেছে সে এই কথা। সত্যি তার মনের আশা পূর্ণ হয়েছে এখন। সন্ধ্যার মধ্যেই মোটামুটি সব আয়োজন সম্পন্ন হয়েছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর পুলিশকেও ডাকা হয়েছে। কোনো ঝামেলা যাতে না হয় তাই এই ব্যবস্থা। চেয়ারম্যান আজিজ শেখ চুপচাপ এক কোণে বসে আছে। তার মুখে কোনো রা নেই। সে না চাইলেও এই বিয়েতে থাকতে হবে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে তাকে এই কাজ করতে হবে। যদিও তার নিজের ইচ্ছে নেই এমন মেয়েকে তার ঘরের বউ করার, কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই বিয়ে দিয়ে ছাড়া কোনো বিকল্প নেই তার কাছে। তার ওপর তার সম্মান নিয়ে টানাটানি। এই বিয়ের মাধ্যমে সব ধামাচাপা দিতে চায় সে। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেবও এসে উপস্থিত হলেন। শরাফত তার টিমের কয়েকজন নিয়ে এসে পড়লেন। তার গায়ে পুলিশ ইউনিফর্ম নেই, কারণ বন্ধুর আকত অনুষ্ঠান বলে কথা, তাই সিভিল পোশাকে সে উপস্থিত হয়েছে। বিয়েটা এখন আইনিভাবে সম্পন্ন হবে না, কারণ মেয়ের এখনও 18 হয়নি। তাই আইনিভাবে রেজিস্ট্রেশন হলেও তো বৈধতা পাবে মেয়েটার 18 পূর্ণ হলে। এজন্য তার বন্ধু তাকে আসতে বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। কাজে এসে প্রথমে খাবার খেলেন, তারপর বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। কালক্ষেপণ না করেই কিছুক্ষণের মধ্যেই সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত, মাথায় সাদা টুপিতে আবৃত ফারিজও উপস্থিত হলেন।
সেও বিয়ে পড়ানোর জন্য হ্যাঁ বলে সম্মতি দিলেন। বিয়ে পড়ানো শেষ হলে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন। কাজী চলে গেলেও বাকি মেহমান খাবার খেতে ব্যস্ত। আজি শেখের কাজ শেষ, তাই তিনি বাড়ি যাওয়ার উঠে দাঁড়ালেন। ফারিস দেখেও আর পিছু ডাকল না। ঘণ্টা খানেকের মধ্যে ঘর মোটামুটি খালি হয়ে গেল। শরাফত উঠে চলে যেতে চাইল, কিন্তু ফারিস তাকে আটকালো। আমিও তোর সাথে যাব, তবে যাওয়ার আগে কিছু কাজ আছে, সেরে আসছি। সে আলগোছলে ঘরের ভিতরের রুমে প্রবেশ করলো। অনুরিমার রুম খুঁজতে খুব একটা বেগ পোহাতে হলো না। সে সোজা তার রুমে প্রবেশ করলো। রুমের মধ্যে যা ছিল তারা দ্রুত বের হয়ে গেল ফারিসকে দেখে। অনুরিমা আচমকা ফারিসকে তার রুমে দেখে সে আটকে উঠল। লজ্জায় আর অস্বস্তিতে কাচুমাচু করছিল সে। ফারিস অনুরিমার অস্বস্তি বুঝতে পারলেন, তবুও সামনে এগিয়ে এসে অনুরিমার মুখোমুখি বসলেন। কোনো ভনিতা ছাড়াই বলল, তোমার আমার বয়সের পার্থক্য প্রায় 9 বছরের। 15 বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। না তোমার প্রতি আমার কোনো অনুভূতি ছিল, কিন্তু তাও তোমার আর আমার মাঝে একটা পবিত্র সম্পর্ক হয়ে গেছে আজ থেকে। তাই আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে। আমার স্ত্রী হতে গেলে প্রথমেই তোমাকে শিক্ষিত হতে হবে, সৎসাহসী হতে হবে, কারো ভয়ে নিজেকে গুটিয়ে নিবে না, সত্যি কথা বলতে কখনো ভয় পাবে না, যাই হয়ে যাক লক্ষ্য স্থির রাখবে। আমার এসব শর্ত যদি পালন করতে পারো তো তাহলে আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে, অন্যথায় আমি কোনো অশিক্ষিত মেয়েকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করব না। আসি। কথাগুলো বলেই ফারিস বের হয়ে যায়, কিন্তু কিয়ৎক্ষণ বাদে আবার ফিরে আসে। অনুরিমা এখনও আগের মতোই বসে আছে। ফারিস এসে আচমকা অনুরিমার কপালে একটা চুমু খেয়ে নিল। তারপর মুচকি এসে বলল, এটা আমার দেওয়া প্রথম উপহার, যত্ন করে রেখো। আসি অনুকণা। অনুরিমা এখনও বাকরুদ্ধ হয়ে আছে, কিন্তু সেও মুচকি মুচকি হাসছে। ফারিজের দেওয়া চুমোর জায়গায় হাত দিয়ে বসে আছে সে। এটা তার স্বামীর দেওয়া প্রথম ছোঁয়া, সে বিশেষ যত্ন করে রাখবে। এরকম একটা জামাইয়ের জন্য সে সব করতে রাজি। সে পড়বে, খুব পড়াশোনা করবে, তার যে জামাইকে অবশ্যই চাই। জানালার গ্রিল ধরে সে আড়াল থেকে ফারিজের গাড়ি যাওয়ার দিকে একমনে তাকিয়ে আছে। বক্ষস্থল ভীষণ পড়ছে তার সদ্য হওয়া জামাইয়ের জন্য। আনমনে তার মন বিড়বিড় করল, কবে আসবেন আবার? আপনার জন্য কত দীর্ঘ রজনী অপেক্ষা করতে হবে আমাকে। খুব কষ্ট হবে আমার উকিল সাহেব। সমাপ্তি।